লেখিকা সুপ্রিয়া ঘোষের বসন্তের রং। লালমাটির দেশ বাঁকুড়া, সেখানে এক ছোট্ট গ্রামে বেড়ে ওঠা মেঘনার ডাগর ডাগর চোখ, এক ঢাল কালো চুল আর ঠোঁটের কোণে সবসময় লেপ্টে থাকা এক চিলতে হাসি। এই ছিল মেঘনা। গ্রামের স্কুল পেরিয়ে যখন ও কলকাতার বড় কলেজে পড়তে এলো, তখন ওর বাবা শশধর বাবু হাত জোর করে জগন্নাথের কাছে প্রার্থনা করেছিলেন, হে ঠাকুর, আমার মেয়েটা যেন এই বড় শহরে হারিয়ে না যায়। কিন্তু শহর কলকাতায় মেঘনাকে দিয়েছিল তার জীবনের সেরা উপহার, অভি। কলকাতার কসবার ছেলে অভি, শান্ত, ধীর স্থির আর প্রচণ্ড হাসি খুশি। কলেজের এক ফাংশনে মেঘনার গাওয়া রবীন্দ্রসঙ্গীত শুনেই অভি মন হারিয়েছিল। তারপর প্রেম, আর শেষমেশ দুই পরিবারের সম্মতিতে চার হাত এক হওয়া। মেঘনার শ্বশুর বিমলবাবু আর শাশুড়ি আরতি দেবী মানুষ নন, যেন সাক্ষাৎ দেবতুল্য। বিয়ের পর মেঘনা যখন প্রথমবার কসবার সেই বড় ফ্ল্যাটে পা রাখল, আরতি দেবী ধান দূর্বা দিয়ে বরণ করার সময় কপালে চুমু খেয়ে বলেছিলেন, আজ থেকে তুই আমার ঘরে লক্ষ্মী বউ নোস রে মা, তুই আমার মেয়ে। আমার তো মেয়ে ছিল না, ভগবান তোকে পাঠালেন। বিয়ের পর একটা বছর যেন স্বপ্নের মতো কেটে গেল। অভি মেঘনাকে বড্ড আগলে রাখত। অফিস থেকে ফেরার পথে কোনোদিন এক প্যাকেট গরম জিলেপি তো কোনোদিন একগুচ্ছ বেলফুল আনতে ভুলতো না ও। ছুটির দিনে দুজনে মিলে গঙ্গার ঘাটে গিয়ে বসে থাকতো। মেঘনা অভির কাঁধে মাথা রেখে দেখত নৌকোর আনাগোনা। অভি বলতো, জানিস মেঘনা, এই ঘিঞ্জি শহরে তোর ওই গ্রাম্য মায়াটাই আমার একমাত্র শান্তি। কিন্তু সুখের কপাল বোধহয় মেঘনার সইল না। বিয়ের ঠিক 1 বছর 1 মাস পূর্ণ হওয়ার দিনেই আকাশ ভেঙে পড়ল। দিনটা ছিল বড্ড গুমোট। সকাল থেকে মেঘনার মনটা কেমন কুগাই ছিল। চৈত্র মাসের শেষ, দুপুর থেকে তপ্ত হাওয়া দিচ্ছিল। অভি বেরোনোর সময় মেঘনা বলেছিল, আজ অফিস যেও না গো, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। কিন্তু অভির ছিল জরুরি এক প্রেজেন্টেশন। কপালে একটা হালকা চুমু খেয়ে ও বেরিয়ে গিয়েছিল। বিকেলের দিকে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো কলকাতায়, সেই সাথে কালবৈশাখীর মতো ঝোড়ো হাওয়া। রাত 8টা বেজে গেল। অভির ফোনটা বেজেই যাচ্ছে, কিন্তু কেউ ধরছে না। মেঘনার বুকের ভেতরটা তখন দপদপ করছে। আরতি দেবী ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে বিড়বিড় করে জপ করছেন। ঠিক 8:45 বিমলবাবুর ফোনে একটা অপরিচিত নম্বর থেকে কল এলো। ওপাশ থেকে এক পুলিশ অফিসার গম্ভীর গলায় জানালেন, বাইপাসের ওপর একটা বেপরোয়া লরি নিয়ন্ত্রণ হারিয়ে অভির বাইকটাকে পিষে দিয়ে চলে গেছে। হাসপাতালে নেওয়ার পথেই সব শেষ। মুহূর্তের মধ্যে কসবার সেই সাজানো সংসারটা শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে গেল। মেঘনা পাথরের মতো বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। ওর কানের দুলজোড়া তখনও অভির দেওয়া কালকের সারপ্রাইজের অপেক্ষায় দুলছিল। হাসপাতালের সেই মর্গের সামনে যখন মেঘনা অভির নিথর দেহটা দেখল, ওর মনে হলো চারপাশটা যেন ঘুরছে। যে হাতটা সকালে ওর চিবুক ছুঁয়ে গিয়েছিল, সেই হাতটা এখন বরফ শীতল। মেঘনার সিথির টকটকে লাল সিঁদুরটা সেদিন বৃষ্টির জলে নয়, বরং আরতি দেবীর বুক ফাটা কান্নায় আর মেঘনার নির্বাক চোখের জলে মুছে গেল। শ্রাদ্ধের 13 দিন পর মেঘনার বাবা মা বাঁকুড়া থেকে এলেন। মেঘনার বাবা হাত জোর করে বিমলবাবুদের সামনে দাঁড়ালেন। চোখের জল মুছতে মুছতে বললেন, বেআই মশাই, মেয়েটা তো এখানে থাকলে পাগল হয়ে যাবে। সারাক্ষণ অভির ঘর, অভির স্মৃতি ও সহ্য করতে পারছে না। আমাদের সাথে গ্রামে নিয়ে যাই, আমাদের সাথে থাকলে হয়তো একটু শান্ত হবে। আরতি দেবী তখন মেঘনার হাতটা শক্ত করে আঁকড়ে ধরে মেঝেতে বসে পড়লেন। ধরা গলায় বললেন, দিদি, আমার কোল তো খালি হয়েইছে, এবার কি আমার ঘরটাও খালি করে দেবেন? অভি চলে গেছে বলে কি মেঘনার সাথে আমাদের সম্পর্কটাও শেষ হয়ে গেল? ও তো আমাদের নিজের মেয়ে। একটা সন্তানকে হারিয়ে কি আরেকটা সন্তানকে হারিয়ে ফেলবো? ও আমাদের কাছেই থাকবে, আপনারা ওকে নিয়ে যাবেন না। বিমলবাবুও গম্ভীর হয়ে বললেন, বেআই মশাই, মেঘনা এখন আমাদের। ও এ বাড়িতে কোনোদিন অনাদরে থাকবে না, আপনারা নিশ্চিন্তে ফিরুন। এরপর কেটে গেল 4-5 মাস। মেঘনা যেন এক জীবন্ত লাশ। ঘরের কোণে অন্ধকারে বসে থাকে অভির শার্ট। ওর সুগন্ধি ওর অর্ধেক পড়া বইগুলো জড়িয়ে ধরে সময় পার করে। এই শোকের গহ্বর থেকে তাকে টেনে বের করতে একদিন আরতি দেবী ওর ঘরে এসে বসলেন। মেঘনার মাথায় হাত বুলিয়ে বললেন, মারে, এভাবে নিজেকে শেষ করে দিস না। অভি তো চেয়েছিল তুই অনেক বড় হোস। তুই তো পাস করেছিস। তোর বাবা তোর জন্য একটা বড় বেসরকারি সংস্থায় চাকরির ইন্টারভিউর ব্যবস্থা করেছে। তুই চাকরিটা কর মা। অন্তত 7-8টা ঘন্টা মানুষের ভিড়ে থাকলে মনটা একটু হালকা হবে।
নতুন পরিবেশে গেলে হয়তো তুই আবার নিঃশ্বাস নিতে শিখবি। মেঘনা প্রথমে অনেক আপত্তি করেছিল, কিন্তু বিমল বাবুর সজল চোখ আর আরতি দেবীর জেদের কাছে সে হেরে গেল। এক সপ্তাহ পর পরনে একটা সাদাটে সুতির শাড়ি আর ম্লান মুখে মেঘনা কলকাতার এক নামী আইটি অফিসে পা রাখলো। সে জানতো না এই চেনা শহরের অচেনা ভিড়ই তার জীবনে আবার বসন্তের ছোঁয়া নিয়ে আসবে। সেদিন ছিল সোমবার। কলকাতা রাস্তার চিরচেনা ব্যস্ততার ট্রাম বাসের আওয়াজ যেন মেঘনার কানে বড় বেশি বিঁধছিল। দীর্ঘ কয়েক মাস ঘরের অন্ধকার কোণে অভির স্মৃতি আঁকড়ে থাকার পর আজ সে প্রথম পৃথিবীর আলোয় পা রাখছে। পরনে একটা সাদা ধপধপে ঢাকাই জামদানি, গলায় ছোট একখানা সোনার চেন। এটুকু সাজতেও আজ ওর হাত কাঁপছিল। আয়নার সামনে দাঁড়িয়ে মেঘনা যখন নিজের কপালে সিঁদুরের অভাবটা দেখল, তার বুকের ভেতরটা আবার হাহাকার করে উঠল। আরতি দেবী ওর ব্যাগে টিফিন গুছিয়ে দিতে বললেন, একটু কিছু মুখে দিয়ে জামা, খালি পেটে বেরোতে নেই। আর শোন, অফিস থেকে ফেরার সময় যদি দেরি হয় তোর বাবাকে একটা ফোন করিস, ও মোড় অবধি গিয়ে তোকে নিয়ে আসবে। মেঘনা শুধু মৃদু হাসলো। এই বয়স্ক মানুষ দুটোর ভালোবাসা তাকে অপরাধী করে দেয়। সল্টলেকের সেক্টর 5-এর এক ঝকঝকে কর্পোরেট অফিসে মেঘনার চাকরিটা হয়েছে। ইন্টারভিউয়ের সময় বিমলবাবুর এক পুরনো বন্ধুর সুপারিশ থাকলেও মেঘনা তার মেধা দিয়েই নিজের জায়গা করে নিয়েছিল। প্রথম দিন অফিসে ঢুকে ওর মনে হলো সে যেন এক অন্য গ্রহে চলে এসেছে। চারদিকে ল্যাপটপের খটখট শব্দ, ইংরেজি আর বাংলার মিশেলে কথোপকথন আর দ্রুত গতির জীবন। টিম লিডার মেঘনাকে তার ডেস্কে বসিয়ে দিয়ে বললেন, মেঘনা, তোমার পাশে ডেস্কে যে বসে সে আমাদের টিমের অন্যতম সিনিয়র সায়ন, ও তোমাকে কাজগুলো বুঝিয়ে দেবে। মেঘনা নিজের সিটে বসতেই একটা ভারী অথচ শান্ত গলা শুনতে পেল, হাই, আমি সায়ন, ওয়েলকাম টু দ্য টিম। মেঘনা মুখ তুলে তাকাতে দেখলো এক উজ্জ্বল শ্যামবর্ণের যুবক, চোখে চশমা, পরনে ফরমাল নীল শার্ট। সায়নের চোখের দৃষ্টিতে এমন এক ধরনের স্নিগ্ধতা ছিল যা মেঘনার অস্বস্তি অনেকটাই কমিয়ে দিল। মেঘনা নিচু স্বরে বলল, নমস্কার, আমি মেঘনা। শুরু হলো অফিসের ব্যস্ততা। মেঘনা অনেকদিন পড়াশোনার বাইরে থাকায় কাজগুলো বুঝতে একটু বেগ পাচ্ছিল। বিশেষ করে সফটওয়্যারের সূক্ষ্ম কাজগুলো করতে গিয়ে ওর বারবার ভুল হচ্ছিল। পাশে বসে সায়ন সবটাই লক্ষ্য করছিল। সে বারবার নিজের কাজ ফেলে এসে মেঘনাকে সাহায্য করতে লাগলো। কখনো কফি হাতে নিয়ে এসে বলতো, প্রথম প্রথম এমন হয়, একদম ঘাবড়াবেন না, আমরা সবাই আছি তো। মেঘনা লক্ষ্য করলো সায়ন মানুষটা ভীষণ চাপা স্বভাবের। অন্য কলিগরা যখন আড্ডায় মেতে ওঠে, সায়ন তখন একা বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে। মাঝে মাঝে টিফিনের সময় মেঘনা যখন একা ডেস্কে বসে থাকতো, সায়ন এসে বসতো। কথা হতো টুকটাক, শহর নিয়ে, ট্রাফিক নিয়ে, কিন্তু কেউ কারো ব্যক্তিগত জীবনের গভীরে যেত না। একদিন অফিস থেকে ফেরার সময় তুমুল বৃষ্টি নামলো। মেঘনা ছাতা আনেনি। অফিসের গেটে দাঁড়িয়ে সে চিন্তায় পড়ল, কারণ বাস স্ট্যান্ড অবধি যেতে গেলেই পুরো ভিজে যাবে। এমন সময় একটা ট্যাক্সি ওর সামনে এসে থামলো। জানলা দিয়ে সায়ন মুখ বাড়িয়ে বলল, মেঘনা দেবী, এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে, আসুন, আমি কসবার দিকেই যাচ্ছি, আপনাকে ড্রপ করে দেব। প্রথমে মেঘনা দ্বিধা করছিল, কিন্তু সায়নের জোরাজুরিতে সে ট্যাক্সিতে উঠল। গাড়িতে বসে দীর্ঘক্ষণ দুজনেই চুপ। হঠাৎ সায়ন বলল, আপনি খুব কম কথা বলেন মেঘনা দেবী, সবসময় একটা বিষণ্ণতা আপনার চোখে মুখে খেলা করে। যদি কিছু মনে না করেন বলতে পারেন, মাঝে মাঝে কথা বললে মন হালকা হয়। মেঘনা জানলার দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, সব কথা তো আর বলা যায় না সায়নবাবু, কিছু কথা পাথর হয়ে মনের ভেতরেই থেকে যায়। সায়ন আর কথা বাড়ালো না, কিন্তু ওই দিন থেকেই সায়নের মনে মেঘনার প্রতি একটা আলাদা টান তৈরি হলো। সে বুঝতে পারছিল এই শান্ত মেয়েটার আড়ালে কোনো বড় শোক লুকিয়ে আছে। অন্য কলিগদের মুখে সে মেঘনার দুর্ঘটনার কথা কিছুটা শুনেছিল, কিন্তু সে সরাসরি কিছু জিজ্ঞাসা না করে মেঘনার চারপাশটায় একটা সুরক্ষার আবরণ তৈরি করতে চাইল। অফিসে টিফিন শেয়ার করা থেকে শুরু করে কাজের ফাঁকে মেঘনার জন্য চকোলেট রাখা, সায়ন ছোট ছোট কাজের মাধ্যমে মেঘনাকে হাসানোর চেষ্টা করত। মেঘনাও দেখল সায়নের সান্নিধ্যে থাকলে সে অন্তত কয়েক ঘন্টার জন্য অভির অভাবটা ভুলতে পারছে। একাকিত্ব তাকে আর আগের মতো গ্রাস করছে না। বাড়ি ফিরলে আরতি দেবী যখন জিজ্ঞাসা করতেন, কেমন কাটলো দিনটা মা, মেঘনা আজ উত্তর দিল, ভালো মা, অফিসের একটা ছেলে সায়ন, ও খুব সাহায্য করে আমায়, মানুষটা খুব ভালো। মেঘনার মুখে নতুন কারোর প্রশংসা শুনে বিমলবাবু আর আরতি দেবী একে অপরের দিকে তাকালেন। তাদের অভিজ্ঞ চোখ যেন কোনো এক নতুন আশার
আলো দেখতে পাচ্ছিল, কিন্তু মেঘনা তখনও জানে না সায়নের এই ভালো লাগাটা ক্রমে এক গভীর ভালোবাসায় রূপ নিতে শুরু করেছে। সায়ন নিজেও হয়তো বুঝতে পারছিল না যে সে মেঘনার ওই বিষণ্ণতাটুকুকেই ভালোবেসে ফেলেছে। অফিসের দিনগুলো এখন আর মেঘনার কাছে পাহাড়ের মতো ভারী মনে হয় না। সময়ের নিয়মে শোক ফিকে না হলেও সহ্য করার ক্ষমতা বাড়ে। সায়ন এখন মেঘনার শুধু কলিগ নয়, এক ভরসার জায়গা হয়ে উঠেছে। সায়ন মানুষটা বড্ড অদ্ভুত। সে মেঘনার বিষণ্ণতাকে ভয় পায় না, বরং সে বিষণ্ণতার ওপর রামধনু আঁকতে চায়। একদিন অফিসের কাজ সেরে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল। সল্টলেকের রাস্তাগুলো তখন ল্যাম্পপোস্টের আলোয় ভিজে। সায়ন হঠাৎ বলল, মেঘনা, আজকে একটু গঙ্গার ধারে যাওয়া যায়? আমার আজ মনটা খুব অস্থির লাগছে। মেঘনা প্রথমে ইতস্তত করলেও সায়নের অনুরোধ ফেরাতে পারল না। ওরা প্রিন্সেপ ঘাটে গিয়ে বসলো। গঙ্গার শীতল হাওয়া মেঘনার মুখের ওপর আলগা চুলগুলো উড়িয়ে দিচ্ছিল। সায়ন অনেকক্ষণ চুপ করে থাকার পর বলল, জানেন মেঘনা, আমি একেবারে একা। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। দিদিমা আগলে রেখেছিলেন, তিনিও বছর দুয়েক আগে চলে গেলেন। আমার ফেরার মতো কোনো ঘর নেই, আছে শুধু চারটে দেওয়াল। মেঘনা সায়নের দিকে তাকালো। যে ছেলেটা সারাদিন ওকে হাসানোর চেষ্টা করে, তার ভেতরেও এত বড় একটা শূন্যতা লুকিয়ে আছে। মেঘনা মৃদু স্বরে বলল, আমার ঘর আছে সায়নবাবু, কিন্তু সেই ঘরে যাকে নিয়ে থাকার কথা ছিল সেই নেই। আপনার তো একা থাকার অভ্যেস হয়ে গেছে, আমার তো তাও ছিল না। সায়ন মেঘনার চোখের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, অতীতকে কি সারা জীবন বয়ে বেড়াতে হয়? শূন্যস্থান কি কোনোদিন পূরণ হয় না? মেঘনা দীর্ঘশ্বাস ফেলে গঙ্গার দিকে চেয়ে রইল। সায়ন আবার বলল, আমি জানি আপনার জীবনে কারোর জায়গা নেওয়া অসম্ভব, কিন্তু মেঘনা, আমি কি আপনার সেই ভাঙা পথটার পাশে একটা বটগাছ হতে পারি না, যেখানে আপনি একটু জিরিয়ে নিতে পারবেন? মেঘনা চমকে উঠল। সায়নের কথার অর্থ বুঝতে ওর বাকি রইল না। ও ধক করে ওঠা বুকটাকে শান্ত করার চেষ্টা করে বলল, সায়নবাবু, আমি আজীবন সাদা থান পরে কাটাতে পারি না ঠিকই, কিন্তু আমার মনে অন্য কাউকে বসানোর মতো জায়গার অবশিষ্ট নেই। আমার শ্বশুর শাশুড়ি আমায় মেয়ের মতো আগলে রেখেছেন। তাদের কষ্ট হয় এমন কিছু আমি করতে পারবো না। সায়ন হাসল, তবে সে হাসিতে দুঃখ ছিল না। ও বলল, আমি তো আপনাকে কেড়ে নিতে চাইছি না, আমি শুধু আপনার ওই ধূসর জীবনে কিছু রং ছিটিয়ে দিতে চাইছি। আপনি একবার রাজি হয়ে দেখুন না, আপনার শ্বশুর শাশুড়িকেও আমি নিজের বাবা মায়ের মতো সেবা করব। মেঘনা সেদিন কোনো উত্তর দিতে পারেনি। বাড়ি ফেরার সারাটা পথ ওর কানে সায়নের কথাগুলো বাজছিল। বাড়িতে ঢুকে দেখে আরতি দেবী তখনও খাবার নিয়ে ওর জন্য বসে আছেন। মেঘনার ম্লান মুখ দেখে তিনি কপালে হাত দিয়ে বললেন, কি হয়েছে রে মা, শরীর খারাপ লাগছে? মেঘনা আরতি দেবীকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। সব কথা খুলে বলল সে। সায়নের একাকিত্ব, ওর প্রস্তাব আর নিজের মনের দ্বন্দ্ব কিছুই লুকোলো না। আরতি দেবী সজল চোখে মেঘনার চিবুক ছুঁয়ে বললেন, তোর কি মনে হয় মা, আমরা তোকে এই বয়সে সাদা থান পরিয়ে বসিয়ে রাখতে চাই? আমরা তো চেয়েছিলাম তুই আবার হাসিস। সায়ন ছেলেটা যদি তোর মনের জানলা খুলে দিতে পারে, তবে আমাদের আপত্তি কিসের? তুই ওকে আসতে বলে বাড়িতে, তোর বাবাও একবার দেখুক ওকে। সেই রাতেই সায়নকে ফোন করলো মেঘনা, কান্না মাখা গলায় শুধু বলল, কাল বিকেলে আমাদের বাড়ি আসবেন, বাবা মা আপনার সাথে কথা বলতে চান। ওপারে সায়নের গলা কেঁপে উঠল। ও হয়তো ভাবেনি মেঘনা এত দ্রুত সাড়া দেবে। পরদিন বিকেলে সায়ন যখন কসবার ফ্ল্যাটে এলো, ওর হাতে ছিল এক তোড়া রজনীগন্ধার মিষ্টির প্যাকেট। বিমল বাবু আর আরতি দেবী সায়নকে খুব যত্ন করে বসালেন। সায়ন কোনো ভনিতা ছাড়াই বলল, আমি মেঘনাকে পছন্দ করি। আমার বাবা মা নেই, আমি আপনাদের ছেলে হয়ে থাকতে চাই। আপনারা কি আমায় সেই সুযোগ দেবেন? বিমলবাবু চশমাটা মুছে সায়নের হাতটা নিজের হাতের উপর রাখলেন। গম্ভীর অথচ স্নেহমাখা গলায় বললেন, বাবা, মেঘনা আমাদের মেয়ে, ওকে খুশি রাখতে পারলে আমরা তোমাকে শুধু জামাই নয়, এই বাড়ির ছেলেই ভাববো। তবে আমাদের একটাই শর্ত, তোমাকে এ বাড়িতেই থাকতে হবে। আমরা মেঘনাকে চোখের আড়াল করতে পারবো না। সায়ন হাসি মুখে রাজি হয়ে গেল। সায়নের দু চোখ জলে ভরে এলো। সে পেল বাবা মায়ের আশীর্বাদ, আর মেঘনা ফিরে পেল এক টুকরো আকাশ। কিন্তু মেঘনার মনে তখনও দ্বিধা। সমাজ কি বলবে? অভির ছবিটার দিকে তাকিয়ে ও কি আবার সিঁদুর পরতে পারবে?
বিমল বাবু আর আরতি দেবীর সম্মতি পাওয়ার পর কসবার সেই স্তব্ধ ফ্ল্যাটটায় যেন অনেকদিন পর এক চিলতে রোদের দেখা মিলল। কিন্তু কলকাতার এই ব্যস্ত শহরে দেওয়ালে কান পাতলে যেমন শব্দ শোনা যায়, তেমনি মানুষের মুখও বন্ধ রাখা দেয়। মেঘনা আর সায়নের বিয়ের খবরটা যখন আত্মীয় স্বজন আর পাড়াপড়শির কানে পৌঁছলো, তখন চারদিকে ফিসফাস শুরু হতে দেরি হলো না। একদিন বিকেলে আরতি দেবী যখন শপিং মলে যাচ্ছিলেন, আবাসনের মোড়ে দাঁড়িয়ে থাকা 2-3 জন মহিলা তাকে ঘিরে ধরলেন। একজন বাঁকা হেসে বলেই ফেললেন, হ্যাঁ গা আরতি, শুনলাম নাকি তোমাদের বৌমার আবার বিয়ে দিচ্ছ, তাও আবার বাড়িতে জামাই করে রাখবে। ও তো এখনো অভির শোকে সাদা কাপড় ছাড়লো না, এর মধ্যেই অন্য লোক জুটিয়ে নিল। আরতি দেবী থমকে দাঁড়ালেন, ওনার বুকটা অভিমানে ভরে উঠল, কিন্তু তিনি হার মানতে শেখেননি। শান্ত গলায় জবাব দিলেন, আমার মেঘনা লোক জোটায়নি দিদি, ওর কপালে আবার রঙের রেখা ঈশ্বরই লিখে পাঠিয়েছেন। নিজের পেটের মেয়ে হলে কি তাকে 25 বছর বয়সে বিধবা সাজিয়ে ঘরের কোণে বসিয়ে রাখতেন? আমার অভি নেই, কিন্তু আমার মেয়ের যাতে একটা আশ্রয় হয়, সেটাই তো মা হিসেবে আমার ধর্ম। মহিলারা মুখ চাওয়াচাই করতে লাগলেন, কিন্তু আরতি দেবী আর দাঁড়ালেন না। বাড়িতে এসে তিনি মেঘনার মাথায় হাত রেখে বললেন, মা রে, লোকে অনেক কথা বলবে, কিন্তু তুই কান দিবি না। তুই যদি খুশি থাকিস তবেই অভির আত্মা শান্তি পাবে। এদিকে মেঘনার মনের ভেতর তখন অন্য ঝড়। সায়ন অফিসে ওর সাথে যতবার কথা বলতে চায়, মেঘনা ততবার নিজেকে গুটিয়ে নেয়। ওর মনে হয় ও কি তবে অভির সাথে বিশ্বাসঘাতকতা করছে? সায়ন সেটা বুঝতে পেরেছিল। একদিন অফিস ছুটির পর ও মেঘনাকে নিয়ে সে প্রিন্সেপ ঘাটের গঙ্গার ধারে আবার গিয়ে বসলো। সায়ন ধীর গলায় বলল, মেঘনা, আপনার মনে যে অপরাধবোধ কাজ করছে সেটা আমি জানি। আপনি ভাবছেন আমি অভির জায়গা নিতে আসছি, কিন্তু সত্যি বলছি, আমি অভির ছায়াটুকুও সরাতে আসিনি। ওর জায়গা ওরই থাক। আমি শুধু আপনার জীবনের সেই অংশটা হতে চাই যেটা এখনো খালি পড়ে আছে। আমি আপনার বন্ধু হতে চাই, যে আপনার চোখের জল মুছিয়ে দিতে পারে। মেঘনা সায়নের চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো চপলতা নেই, আছে কেবল এক গভীর আশ্বাস। মেঘনা কেঁদে ফেলে বলল, সায়ন, আমি কি পারবো আবার সংসার সাজাতে? লোকে তো আমায় অপয়া বলবে। সায়ন মেঘনার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কে অপয়া আর কে সুলক্ষণা সেটা বিচার করার অধিকার কারো নেই। আমি আপনার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকব। আপনি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখুন। বিয়ের দিন ঠিক হলো। বিমলবাবু চাইলেন না বড় কোনো অনুষ্ঠান করতে, কারণ তিনি জানতেন মেঘনা ভিড়ভাট্টা পছন্দ করবে না। ঠিক হলো রেজিস্ট্রি বিয়ে হবে, আর তারপর বাড়িতেই ঘরোয়াভাবে 4 হাত এক হবে। মেঘনার বাবা মাও বাঁকুড়া থেকে এলেন। প্রথমে শশধরবাবু একটু দ্বন্দ্বে ছিলেন যে শ্বশুর বাড়িতে থেকে জামাইয়ের সাথে মেঘনা কেমন থাকবে, কিন্তু সায়নের ব্যবহার দেখে ওনার সব সংশয় কেটে গেল। বিয়ের আগের দিন রাতে আরতি দেবী মেঘনাকে ওনার আলমারি থেকে একখানা টকটকে লাল বেনারসি বের করে দিলেন। ওটা মেঘনার বিয়ের বেনারসি ছিল না, এটা আরতি দেবী নিজের বিয়ের সময় পেয়েছিলেন। তিনি বললেন, এই শাড়িটা পরে কাল তুই আবার নতুন করে জীবন শুরু করবি মা, কাল থেকে তোর সব ধূসর দিন শেষ। মেঘনা শাড়িটা জড়িয়ে ধরে জানলার বাইরে তাকিয়ে রইল। কাল থেকে ওর পরিচয় বদলে যাবে, ও আবার একজনের স্ত্রী হবে, আবার সিঁদুর পরবে। অভির ছবিটার দিকে তাকিয়ে মনে মনে বলল, আমাকে ক্ষমা করো অভি, সায়ন মানুষটা খুব ভালো, ও আমাকে আর তোমার বাবা মাকে আগলে রাখবে বলেছে। তুমি কি খুশি হবে না? বাইরে তখন ঝিঝি ডাকছে। কলকাতার আকাশটা আজ পরিষ্কার, কোনো কালবৈশাখীর মেঘ নেই, শুধু এক বুক প্রত্যাশা আর ভয় নিয়ে মেঘনা তার জীবনে নতুন ভোরের অপেক্ষা করতে লাগলো। বিয়ের দিনটা ছিল বড় শান্ত। নেই কোনো সানাইয়ের চড়া সুর, নেই কোনো আত্মীয় স্বজনের কোলাহল। কসবার ফ্ল্যাটটা আজ ফুলের সুবাসে ম করছে। মেঘনা আজ তার সে পুরনো লাল বেনারসিটা গায়ে জড়িয়েছে, যেটা আরতি দেবী তাকে সস্নেহে দিয়েছেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখে মেঘনার বারবার চোখ ভিজে আসছিল। আজ 1 বছর পর তার কপালে আবার চন্দনের ফোঁটা পড়ছে, কিন্তু মনের ভেতরটা কেমন যেন তোলপাড় করছে। রেজিস্ট্রারের সামনে বসে সায়ন যখন সই করলো, ওর হাতটা একবারও কাঁপেনি। ওর চোখে ছিল এক অদ্ভুত সংকল্প। সই করার পর সায়ন বিমলবাবু আর আরতি দেবীর পা ছুঁয়ে প্রণাম করলো। বিমলবাবু ওকে জড়িয়ে ধরে শুধু বললেন, বাবা সায়ন, আজ থেকে আমার ঘরের এই চাবি আর আমার মেয়ের দায়িত্ব দুটোই তোকে দিয়ে দিলাম। তুই আমাদের ছেলে হয়ে থাকবি বলেছিস, দেখিস যেন ওই বুড়ো হাড় দুটো আর কোনো আঘাত না পায়। সায়ন দরাজ গলায় বলল, বাবা, আপনাদের আশীর্বাদ থাকলে আমি মেঘনাকে কোনোদিন একাকিত্বের আঁচ পেতে দেব না। বিয়ের পর সায়ন তার সুটকেস নিয়ে পাকা
পাকাপাকিভাবে কসবারের বাড়িতে চলে এলো, প্রথম প্রথম মেঘনার একটু জড়তা লাগতো। অভির সেই ঘর, সেই আসবাবপত্র সবকিছুর মাঝে সায়নকে দেখাটা ওর কাছে স্বপ্নের মতো মনে হতো। কিন্তু সায়ন ছিল এক আশ্চর্য মানুষ। ও কোনোদিন জোর করে মেঘনার ওপর নিজের অধিকার দেখাতে যায়নি। ও জানতো মেঘনার মনের ক্ষতগুলো শুকাতে সময় লাগবে। সায়নের সেই বাড়ির পুরো পরিবেশটা বদলে দিল। অফিসের কাজ সেরে ফেরার পথেও এখন বিমলবাবুর জন্য ওনার প্রিয় খাবার নিয়ে আসে। কোনোদিন আরতি দেবীর জন্য পুরোনো দিনের গানের সিডি কিনে আনে। রাতে খাওয়ার পর বিমলবাবুর সাথে বসে দাবা খেলে আর আরতি দেবীর হাঁটুর ব্যথার ওষুধ মনে করে দিয়ে যায়। মাত্র 1 মাসের মধ্যেই সায়ন যেন এই বাড়ির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। মেঘনা দেখল যে বাড়িটা গত 1 বছর ধরে শ্মশানের মতো নিস্তব্ধ ছিল, সেখানে এখন সায়নের গলার আওয়াজে আর হাসিতে প্রাণ ফিরে এসেছে। সায়ন মেঘনাকে বলল, মেঘনা, তুমি চাকরি ছাড়বে না, বরং আমি চাই তুমি আবার গান শুরু করো। তোমার সেই সুরগুলো এই বাড়িতে খুব দরকার। একদিন রাতে মেঘনা বারান্দায় একা দাঁড়িয়েছিল। সায়ন পেছন থেকে এসে ওর কাঁধে একটা পাতলা চাদর জড়িয়ে দিয়ে বলল, শীতের আমেজ আসছে, ঠান্ডা লেগে যাবে তো। মেঘনা ঘুরে দাঁড়িয়ে সায়নের চোখের দিকে তাকালো। সেই চোখে আজ আর শুধু মায়া নেই, আছে গভীর এক অনুরাগ। মেঘনা নিচু স্বরে বলল, আপনি এত ভালো কেন সায়ন? আমি তো আপনাকে কিছুই দিতে পারছি না। সায়ন হাসলো। ও মেঘনার হাতটা আলতো করে ধরে বলল, তুমি যে আবার হাসতে শুরু করেছো, এটাই আমার পাওনা। আর হ্যাঁ, আজ থেকে আমায় আপনি বলে ডাকার দিন শেষ। অন্তত একটা নতুন নাম তো আমি পেতে পারি। মেঘনা লাজুক হেসে বলল, আচ্ছা সায়ন। এই ছোট ছোট মুহূর্তগুলো দিয়ে মেঘনার মনের পাথরটা ধীরে ধীরে গলতে শুরু করলো। ও বুঝতে পারলো ভালোবাসা মানে শুধু দখল নেওয়া নয়, ভালোবাসা মানে একে অপরের শূন্যতাটুকু ভাগ করে নেওয়া। সায়ন শুধু মেঘনার স্বামী হয়ে আসেনি, সে এসেছে এই পরিবারটার পরম আত্মীয় হয়ে। গ্রামের বাড়িতে মেঘনার বাবা মাও এখন নিশ্চিন্ত। প্রতিবেশী যারা একদিন মেঘনার দ্বিতীয় বিয়ে নিয়ে ছিছি করছিল, তারাই এখন সায়নের প্রশংসা করতে শুরু করেছে। আসলে সত্যিকারের ভালোবাসার সততা থাকলে মানুষের মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে দিন কাটতে লাগলো। ক্যালেন্ডারের পাতা উল্টে শীত গেল, বসন্ত এলো। কলকাতার আকাশে আবার পলাশ আর শিমুলের আনাগোনা। মেঘনার জীবনেও যে এক মস্ত বড় উৎসব অপেক্ষা করছে। আজ দোল পূর্ণিমা। কলকাতার আকাশটা যেন আবিরে মাখা। সকাল থেকে আরতি দেবী খাস্তা, কচুরি আর ঘুগনির প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়ির এক কোণে অভির ছবিতে একটা রজনীগন্ধার মালা ঝুলছে। সেখানে কোনো হাহাকার নেই, আছে শুধু এক শান্ত কৃতজ্ঞতা। মনে হচ্ছে যেন সেই ছবির মানুষটাও আজ মেঘনার হাসি দেখে স্বর্গ থেকে আশীর্বাদ করছে। সায়ন আজ সকাল সকাল পাঞ্জাবি পরে তৈরি। মেঘনার জন্য নিয়ে এসেছে একখানা বাসন্তী রঙের হ্যান্ডলুম শাড়ি। মেঘনা যখন শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়ালো, সায়ন পেছন থেকে এসে ওর গালে এক মুঠো আবির মাখিয়ে দিল। মেঘনা চমকে গিয়ে ফিরে তাকালো। সায়ন মৃদু হেসে বলল, আজ আর বাধা দিও না মেঘনা। গত কটা বছর তোমার জীবনটা বড্ড ফ্যাকাশে ছিল। আজ থেকে শুধু রং আর রং। দেখবে বসন্ত এবার আমাদের ঘরেই বাসা বাঁধবে। মেঘনার চোখে জল এলো ঠিকই, কিন্তু সে জল কষ্টের নয়, পরম তৃপ্তির। ও সায়নের পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে সায়ন ওকে টেনে বুকে জড়িয়ে ধরলো। এই প্রথম মেঘনা অনুভব করলো একজোড়া শক্ত বাহু ওকে আগলে রেখেছে, যেখানে কোনো ভয় নেই, কোনো সংশয় নেই। বাইরে বিমলবাবু, আরতি দেবী, নিচে আবাসনের খেলার মাঠে সবাইকে নিয়ে মেতেছেন। সায়ন আর মেঘনা যখন নিচে নামলো, প্রতিবেশী মহিলারা অবাক হয়ে তাকিয়ে রইল। আজ মেঘনার কপালে সিঁদুর, ঠোঁটে এক চিলতে হাসি, আর সারা গায়ে রঙের ছোঁয়া। আরতি দেবী এগিয়ে এসে মেঘনার কপালে আর সায়নের গালে আবির মাখিয়ে দিলেন। তিনি সায়নের দিকে তাকিয়ে সজল চোখে বললেন, বাবা সায়ন, আজ সত্যি সত্যি আমাদের ঘরে দোল এলো। তুই আমার মরা গাঙে জল ফিরিয়ে এনেছিস রে। আবাসনের মাঠে তখন গানের সুর বাজছে, ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল। মেঘনা দেখলো সায়ন কিভাবে বিমলবাবুর হাত ধরে নাচছে, কিভাবে বাচ্চাদের সাথে হুটোপুটি করছে। এই মানুষটা যে কোনোদিন এ বাড়ির কেউ ছিল না, আজ তাকে দেখে তা বোঝার উপায় নেই। ও সত্যি এ বাড়ির ছেলে হয়ে উঠেছে। বেলা বাড়লো, রোদের তেজ বাড়ার সাথে সাথে আবিরের রঙগুলো আরো গাঢ় হতে লাগলো। মেঘনা একপাশে চুপচাপ দাঁড়িয়ে ভিড়টা দেখছিল। হঠাৎ সায়ন এক মুঠো লাল আবির নিয়ে ওর কাছে ছুটে এলো। মেঘনার দু গালে সে রং মাখিয়ে দিয়ে কানে কানে বলল, জানি না মেঘনা, আগের জন্মে কি পুণ্য করেছিলাম যে তোমাকে আর এই পরিবারটাকে পেলাম। আজ এই রঙের সাক্ষী রেখে বলছি, শেষ নিঃশ্বাস অবধি আমি তোমার এই হাসিটা ধরে রাখবো। মেঘনা এবার আর নিজেকে আটকে রাখতে পারলো না। ও নিজেও এক মুঠো আবির নিয়ে সায়নকে রাঙিয়ে দিল। আজ আর সে বিধবা নয়, আজ সে ব্রাত্য নয়, আজ সে এক সম্পূর্ণ নারী, যে আবার ভালোবাসতে শিখেছে। আজকের এই হোলি খেলা মেঘনার জীবনে শুধু একটা উৎসব ছিল না, এটা ছিল এক নতুন জন্ম। কলকাতার এই ব্যস্ত ইট পাথরের শহরেও যে মায়ার মনুষ্যত্ব বেঁচে আছে, সায়ন আর মেঘনার এই কাহিনী তার প্রমাণ। বাড়িতে ফিরে যখন সবাই একসাথে বসে মধ্যাহ্ন ভোজন সারছিল, বিমলবাবু তৃপ্তির হাসি হেসে বললেন,
সবাই বলে রঙের ছোঁয়ায় জীবন রঙিন হয়, আর সত্যি সত্যি আমাদের বাড়িতে রঙের ছোঁয়া লাগলো। মেঘনা জানলার বাইরে তাকিয়ে দেখলো আকাশের সেই সাদা মেঘগুলো যেন আজ রামধনু রঙের হয়ে গেছে। অভির স্মৃতি এখন আর কাটা হয়ে বিচ্ছে না, বরং একটা স্নিগ্ধ চন্দনের প্রলেপ হয়ে রয়ে গেছে। সায়নের হাতটা শক্ত করে ধরে মেঘনা মনে মনে বলল, হ্যাঁ, বসন্ত সত্যিই এসেছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।